ভারতকে এক কোণে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতে আয়োজিত হওয়া G20 সামিটকে ব্যর্থ করানো শত্রুদের লক্ষ্য। এরই মাঝে ভারতও বার্তা পাঠিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলে দিয়েছে, পকেটে রাখো তোমাদের অহংকার। G20 মঞ্চে ভারতের হুমকি ফেলে দিয়েছে হাহাকার। প্রথমে পুতিন বলে আমি আসতে পারবো না, ঠিক আছে ভারত মেনে নেয়। তারপর পুতিন বলে বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার হয়ে ভারতের প্রেসিডেন্সিতে হওয়া G20 সামিটে। শুভ কামনা জানায় পুতিন ভারতকে। এরপর এমন স্টেটমেন্ট আসে পুতিনের তরফ থেকে, এবং পুতিনের বিশেষত যে অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া রয়েছে রাশিয়ার, সে বলে ইউক্রেনের বিষয় নিয়ে কোনো কনসেন্স বা কোনো সাধারণ চুক্তি হয়নি রাশিয়া ও ভারতের মাঝে। আপনি যে ঘোষণাপত্র জারি করবেন, যে ডিক্লারেশন লেটার জারি করবেন G20-র, এই ডিক্লারেশন লেটার বা ঘোষণাপত্র ওই পত্র হয়ে থাকে যেখানে ওই পয়েন্ট লেখা থাকে যে হ্যাঁ G20 সামিট হয়েছে, 20-30টা দেশের মানুষজন আসে এবং সবাই সাধারণ সহমতে এই পয়েন্টে সহমত পোষণ করেছে। এই পয়েন্টগুলোকে আমরা এখন লাগু করার সম্পূর্ণ চেষ্টা করব। এবার যদি সেই পয়েন্ট হয় যে কিভাবে বিশ্বে কার্বন ফুটপ্রিন্টকে কম করে, কিভাবে পলিউশন কমিয়ে এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখা যায়, বিশ্বে কিভাবে ট্রেডকে বাড়ানো যায়, কিভাবে বিশ্বের দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাঁধে তাহলে সেটার সমাপ্তি ঘটানো যায়, যেই কনসেন্স হয়, সাধারণ চুক্তি হয়, তার সত্যকে লিখে, ওই পয়েন্টগুলোকে লিখে সেগুলো লাগু করার জন্য সমস্ত দেশ এগিয়ে যায়। এটা হয়ে থাকে ঘোষণাপত্র। তো রাশিয়া বলছে তাদের যে অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া রয়েছে রাশিয়ার, তার মাধ্যমে বলায় আমরা চাই না ইউক্রেন সম্বন্ধিত কোনো কিছু ঘোষণাপত্রে থাকা একদমই উচিত নয়। না কোনো শান্তি স্থাপনের কথা বলুন ইউক্রেনের সাথে। ইউক্রেন আমেরিকার সামনে বিড়বিড় করছে তাদের ফাইটার জেট দরকার, মিসাইল দরকার, রকেট দরকার। আমরা তো যুদ্ধ থামাতে চাই, কিন্তু ইউক্রেন চায় এই যুদ্ধ ততক্ষণ চলুক যতক্ষণ না যেই এরিয়া রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনে সেটা ফিরিয়ে দেওয়া হয়। তার মানে রাশিয়া শান্তি চায় কিন্তু ইউক্রেন চায় যুদ্ধ। এটাই রাশিয়ার মোদ্দা কথা। ভালো করে শুনবেন বিষয়টা, যে ভারত কোথায় কর্নার হচ্ছে। রাশিয়া পরিষ্কার বলেছে আপনাদের যে ঘোষণাপত্র রয়েছে সেটা আমরা রিলিজ হতে দেব না, সেটাকে ব্লক করে দেব। অর্থাৎ রাশিয়া নিজের তরফ থেকে বন্ধ করে দেবে। যেখানে ইন্দোনেশিয়া যেটা হয়েছিল আগের বছর G20 সামিটে, সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল রাশিয়াকে কন্ডেম করা হয়েছিল, রাশিয়াকে বলা হয়েছিল পরমাণু হুমকি দেওয়া দেশ এমন হওয়া উচিত নয়, সমস্ত কঠিন শব্দের ব্যবহার করা হয়েছিল। তখন তারা অসহমত পোষণ করেছিল, কিন্তু এই ডিক্লারেশন লেটার তো জারি করে দেওয়া হয়েছিল। তাহলে ভারতের ক্ষেত্রে কেন এমন ভণ্ডামি করছে রাশিয়া, যেখানে ভারত নিজের থেকেই জেলেন্সকিকে আমন্ত্রণ করেনি, এমনকি ইউক্রেনের রাষ্ট্রধ্যক্ষকেও ইনভাইট করতে অস্বীকার করে, যাতে অনেক দিনের পুরনো বন্ধু রাশিয়া অসন্তুষ্ট না হয়। আর এখন এমন কথা বলা যে G20-র ডিক্লারেশন লেটারকেই আমরা ব্লক করে দেব, এটা বলে কি রাশিয়া ঠিক করেছে? যদি শুধু রাশিয়ার কথা হতো তাহলে নয় ঠিক ছিল, রাশিয়া বিপাকে পড়েছে ঠিক আছে, কিন্তু প্রতিবেশী দেশ চীন যেটা করেছে সেটা অনেক বড় ইশারা ভারতকে এড়িয়ে চলতে চায় এই বিদেশি শক্তিগুলো। প্রথমত চায়না সরাসরি আসতো না, ভীষণ চালাক চায়না। জানি না ভারতকে নিচে নামানোর জন্য, ভারতে হওয়া G20 সামিটকে ফেল করানোর জন্য কোন নিনজা টেকনিক প্রয়োগ করছে চীন। প্রথমে চীন কি করে, G20-র যে মেন ইভেন্ট হচ্ছে, যেখানে সমস্ত দেশের রাষ্ট্রধ্যক্ষরা স্বয়ং আসছেন, প্রেসিডেন্ট আসছেন, প্রধানমন্ত্রী আসছেন। এর আগে ভিন্ন ভিন্ন দেশের ডেলিগেটস ছিল, ভিন্ন ভিন্ন দেশের মন্ত্রী ছিল, যেমন বাণিজ্য নিয়ে হোক, ট্যুরিজম নিয়ে হোক, এই সমস্ত কিছু নিয়ে G20-র ব্যানারে বৈঠক হয়। এমনই একটা মিটিং ট্যুরিজম নিয়ে কাশ্মীরে আয়োজন করা হয়েছিল। আরেকটা বিষয় নিয়ে মিটিং, অরুণাচল প্রদেশ ভারতের অংশ, কাশ্মীর আমাদের অংশ, আমরা ওখানে নিজেদের জমিতে করছি আয়োজন, কিন্তু তার জন্য পাকিস্তান ও চীনের ঝাল লাগছে। চীন পাকিস্তানের মাথায় ঢোকায় কাশ্মীরে কিভাবে মিটিং করা যাবে, যেখানে কাশ্মীর তো ডিসপুটেড এরিয়া, পাকিস্তানকে তাতায়, আর পাকিস্তানও লাফালাফি শুরু করে দেয়। এইভাবে সে G20-কে বরবাদ করার চেষ্টা করে, যেটা কাশ্মীরে হয়েছিল। এরপর যখন অরুণাচল প্রদেশে মিটিং করানো হয় তখন চীন প্রতিনিধি পাঠাতে অস্বীকার করে। অরুণাচল প্রদেশে কেন করাচ্ছ, ওটা আমাদের এলাকা, যেখানে অরুণাচল প্রদেশে ভারতের সরকার চলে। দেখছেন এমনই কার্যকলাপ করে চায়না। আর এখন শেষ মুহূর্তে সে G20 মিটিং এর আগে এমন ম্যাপ জারি করে যেখানে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে চীন নিজের এলাকার রূপে দেখিয়েছে। এরপর জিনপিং নিজে বলে আমি যাচ্ছি না G20 মিটিং এ, এর জন্য তার পেছনে অনেক কারণ সাজানো হচ্ছে। শি জিনপিং এর
নাকি সেরিব্রাল অ্যানিউরিজম নামক রোগ রয়েছে, যার জন্য নাকি মাথার শিরায় ছোট ছোট বাবেল তৈরি হয়। যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে ওনার ব্রেন ড্যামেজ হতে পারে, প্রাণের ঝুঁকি থাকতে পারে, তিনি অসুস্থ বলা হতে পারে, বা চীনে বন্যা হওয়ার দোহাই দেওয়া হতে পারে। জিনপিং যেতে পারবেন না, তার পরিবর্তে চীনের প্রধানমন্ত্রীকে পাঠানো হবে। ওদিক থেকে সার্গেই লাভারভ আসবে আর ওদিক থেকে লি কুয়েন আসবে। বিশ্বের 85% জিডিপি হোল্ডার, মানে ওই সমস্ত কান্ট্রিজ যারা বিশ্বের জিডিপির 85% হোল্ড করে, তারা সবাই আসছে। কিন্তু রাশিয়া চায়নাই হাওয়া হয়ে গেল। বিশ্বের নাম্বার 2 এবং নাম্বার 3 জিডিপি হোল্ডার চীন রাশিয়াই আসছে না। তাহলে প্রতিটা দেশে যে G20 হয়, ভাবুন তার কি ভ্যালু থাকবে। তবে হ্যাঁ, ভারত কোনো দিক দিয়েই কম পড়বে না, ঘেরার চেষ্টা অবশ্যই করা হবে, কিন্তু আমরাও ডিফেন্স মজবুত রেখেছি। আমেরিকা 101% ব্যাক করছে। যেখানে ওই দুই লিডার এশিয়ার হয়েও ভারতকে এড়িয়ে যাচ্ছে, সেখানে আমেরিকা আসছে, আর 2-1 দিনের জন্য নয়, পুরো 3 দিনের জন্য আসছে। ওই দিনগুলোতে অনেকগুলো বায়োলেটারাল ডিল হবে এবং ভারত এতটাই সক্ষম যে G20-তে না রুশ ইউক্রেনকে ভারী পড়তে দেবে, আর না তো চীনা প্রোপাগান্ডাকে ছড়াতে দেবে, না তো পাকিস্তানের কাশ্মীর ক্ষোভকে এগোতে দেবে। ভারত কথা বলবে বিশ্বের যে ভূমি রয়েছে, পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, সেগুলোকে বসবাসের যোগ্য করে রাখার জন্য, এবং গোটা বিশ্বে বাণিজ্যকে বাড়ানো নিয়ে আলোচনা করবে। ভারতে ট্যুরিজম বাড়ানোর কথা বলবে, টেকনোলজি নিয়ে কথা বলবে, স্পেস নিয়ে কথা বলবে, বিশ্বকেও বলবে এবং নিজের দেশের স্বার্থ নিয়েও আলোচনা করবে। এটা একদম ক্লিয়ার। এবার যদি কথা বলা হয় চায়নাকে কাউন্টার করার, তো চীনের জন্য ঘাবড়ে আছে। আজ থেকে কিছুদিন আগে আগস্ট মাসে ভারতের স্থলসেনা, জলসেনা এবং বায়ুসেনার 3 প্রাক্তন সেনাপ্রধান তাইওয়ান গেছিলেন, যার জন্য ভীষণ ঝাল লাগে চীনের। তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে চীন। সবাই মান্যতা দিয়েছে তাইওয়ান একটা স্বাধীন রাষ্ট্র। তাইওয়ান সেমিকন্ডাক্টর বানায়, টেকনোলজির ফিল্ডে সে যেন সোনার খনি। এই বিষয়টা বুঝেই তাইওয়ান দখল করতে চায় লোভী চীন। চীনের তো বিস্তারবাদী মনোভাব রয়েছেই, তো তাইওয়ানকে সেভ করার জন্য ভারত 3 জন প্রাক্তন সেনাপ্রধানকে ওখানে পাঠিয়েছিল, যেটা চীনের ঠিক সহ্য হয় না। অপরদিকে রয়েছে কোয়াড কান্ট্রিজ, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, টেকনোলজি কিং জাপান, মহাশক্তি আমেরিকা এবং ভারত। এই 4টে দেশ মিলে চীনের প্রভাবকে সাউথ চায়না সিতে আটকাতে চাইছে, যেখানে ভারত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। এটাও চায় ফেলেছে চায়নাকে। চীন জানে যদি আমাকে কেউ পাল্টি খাওয়াতে পারে তো সেটা হলো কোয়াড। এরপর আসে আসিয়ান কান্ট্রিজ। আসিয়ান কান্ট্রিজ ওই গ্রুপ যার মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়ার মতো দেশ রয়েছে। মনে রাখুন এই দেশগুলোর নাম। এদের মধ্যে ইন্দোনেশিয়া চীনের জন্য বিরক্ত, মালয়েশিয়া, ফিলিপিন্স বিরক্ত, ব্রুনেইও রেগে আছে। ওদিকে ভিয়েতনাম কি করেছে জানেন? যখন মহামারীর রেস চলছিল, একদম হার্স পলিসি নিয়ে চলে আসে চীন। বড় বড় কোম্পানি বিরক্ত হয়ে যায়। আমেরিকান ইন্টারন্যাশনাল কোম্পানি যাদের প্রোডাকশন হাব ছিল চীনে, তারা যখন চীন ছেড়ে বেরিয়ে পড়ে, তখন কিছু কোম্পানি ভারতে আসে এবং কিছু কোম্পানি চলে যায় ভিয়েতনাম। এতগুলো যে দেশের নাম আপনাদের বললাম আসিয়ান কান্ট্রি, এদের মধ্যে যে ইন্দোনেশিয়া রয়েছে, তারও কিছু এরিয়াকে চীন নিজের ম্যাপে দেখিয়েছে। মালয়েশিয়ারও অনেক জমি এবং সামুদ্রিক এলাকাকে চীন নিজের ম্যাপে ঢুকিয়ে দিয়েছে। ফিলিপিন্সেরও ভূমি এবং সামুদ্রিক এলাকাকে দেখিয়ে দিয়েছে চীন নিজের নতুন ম্যাপে। ওই নতুন ম্যাপেই যেখানে সে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজের অংশরূপে দেখিয়েছে। তো ভাই, তোমার যত ইচ্ছা ম্যাপ জারি করো, কিন্তু যেই দেশের সরকার যেই এলাকায় চলছে সেখানেও নিজের ম্যাপ জারি করে দেবে। সেই জন্য চীনের সমস্ত হিসেব নিকেশ এইবার ভারত সেট করবে। কারণ G20 মিটিং এর ঠিক আগে 6 ও 7 তারিখে যেখানে ভারত হোস্ট করছে G20, তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী আসিয়ান দেশগুলোর মিটিং এ গেছেন তাদের সাপোর্ট করার জন্য। তো সেখানে কর্নার করা হবে চীনকে। তো একদিকে ভারতকে কর্নার করতে চাইছে চীন নিজের ছোট ভাই পাকিস্তানের সঙ্গে মিলে, কিছুটা আবার আমাদের বন্ধু রাশিয়ার কান ভাঙিয়ে। এবার আমরাও চীনকে দিচ্ছি বিভিন্ন দিক থেকে বাস। ভারত মোটামুটি বুঝিয়ে দিয়েছে চীনকে, পকেটে রাখো নিজের অহংকার। এবং এই হুমকির জন্য G20-র যত দেশ রয়েছে না, সবাই হতবাক হয়ে গেছে যে ভারত ভীষণ খতরনাক, তো একদম উপড়ে ফেলে দেয়। এখন আর ভারত মুখ বুঝে শোনার দেশ নেই। কিভাবে স্ট্রংলি প্রতিপক্ষকে হ্যান্ডেল করতে হয়, নিজের কথা বলতে হয়, ইন্টারন্যাশনাল বিষয়কে ভারী পড়তে দেয় না। যখন এই ধরনের ইন্টারন্যাশনাল মঞ্চ পাচ্ছে ভারত, এই বিষয়ে আপনার কি বলার আছে? ভারত কি সত্যি আগের থেকে বদলে গেছে, নাকি এখনো ওটাই রয়েছে যে ছিল শান্তিপ্রিয়, মুখ বুঝে সবকিছু শুনতো, কিছু বলতে গেলে ঘাবড়াতো? আপনার কি মনে হয় ভারতে পরিবর্তন এসছে? G20 কি ভারতকে নতুন
নতুন অনুভূতি এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।